স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দুনিয়ার উদ্বেগ কমানোর নতুন লড়াই আছে আমাদের নিরাপত্তা প্রশাসন। স্বস্তির পরিবেশ কখন কিভাবে ফিরবে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। এসব নিয়ে আজকে আলোচনা নিরাপত্তার নিক্তি। কথা বলতে স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, আছেন মানবাধিকার উন্নয়ন কর্মী খুশি কবির এবং বাংলাদেশের কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের। কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, আমরা দুই বিদেশি হত্যা নিয়ে রাজনৈতিক মহলে পরস্পর নানা রকম রাজনৈতিক বক্তব্য পাচ্ছি, কিন্তু নিয়মতান্ত্রিক তদন্তের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যতটুকু অগ্রগতি দেখছি বা তদন্ত হচ্ছে, সেটাকে আপনি কিরকম বিশ্লেষণ করেন? আপনি ঠিকই বলেছেন যে চিরাচরিত প্রথা অনুযায়ী যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটে থাকে তখনই এই ব্লেম গেম শুরু হয়ে যায় এবং সেটা মানে এই টক শো থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা দেখেছি যে মাঠ গরম করার বক্তৃতা দেওয়া হয়, কিন্তু আসলে যে অপরাধ যেটা সেটা অতি শীঘ্র মানে যখন তার ফ্রন্ট পেজ থেকে চলে যায় তখন আমরা সেটা ভুলে যাই। এই দেখুন, আমাদের প্রায় একই সঙ্গে অস্ট্রেলিয়াতে একটা ঘটনা ঘটেছিল, যেখানে সঙ্গে সঙ্গে তারা নট অনলি ওই কিলারকে তারা কিল হিম দেয়ার দেন এন্ড দেয়ার, বাট তার অলসো ফাউন্ড আউট দ্য ব্যাকগ্রাউন্ড এন্ড অল। আজকেও তার ব্যাপারে অ্যারেস্ট হয়েছে। তার থেকে ভালো একটা এক্সাম্পল দেখেন ইয়েতে আপনার ব্যাংককে তারা ফুটেজ থেকে তারা ট্রেস করে করে প্রথমে স্কেচ দিয়ে তারপরে সেই ছেলেটাকে ধরলো, তারপরে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন তার যেগুলো ছিল ইনক্লুডিং সে যে 15 দিন ঢাকায় থেকে গেছে, তাদের যে মাস্টার মাইন্ড ঢাকায় থেকে তারপরে আবার টার্কিতে বোধহয় চলে গেছে, এসব কিছু বেরিয়ে আসলো ইলেকট্রনিক মিনসের থ্রুতে, পাসপোর্ট, ইমিগ্রেশন, হোটেল চেক ইন চেক আউট অ্যান্ড অল। কিন্তু আমাদের আনফর্চুনেটলি এই যে ট্রেডিশনাল পুলিশ ইনভেস্টিগেশন আর সুরতহাল রিপোর্ট আর মর্গেজ রিপোর্টের অপেক্ষায় কখন আসবে, আর এগুলোতে আমরা রিয়েলি যে ক্রিমিনালসরা যেভাবে এগিয়ে গেছে, ক্রিমিনাল বলেন টেরোরিস্ট বলেন, তারা যেভাবে এগিয়ে গেছে সেই তুলনায় আমাদের নিরাপত্তা বিশেষ করে পুলিশ এবং ইনভেস্টিগেটিভ এজেন্সিরা এখনও আমার মনে হয় তাল মিলাতে পারছে না। তাদের আরও অনেক বেশি আধুনিকায়ন এবং অনেক বেশি তৎপর হতে হবে এই ব্যাপারে। আর এর মধ্যে যদি আবার রাজনৈতিক ইন্টারফারেন্স আসে তাহলে তো আরো জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আমি আসলে এই প্রশ্নটা আপনাদের সবাইকেই করতে চাই। আপনার কাছ থেকে শুরু করি। ধরেন এই ঘটনাটা ঘটার পরপরই আমরা বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের একজন খুব গুরুত্বপূর্ণ নেতার কাছ থেকে শুনলাম যে সরকার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য এইটি করেছে। আবার আমরা সরকারের শীর্ষ পর্যায় থেকে শুনলাম এটির সাথে বিএনপিরা এটি কেন করা, মানে যদি এটি সরকার করে থাকে সরকারের কি লাভ, এটি যদি বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ করে থাকে তাদেরই বা কি লাভ? অবশ্য একটি ব্যাখ্যা এখন পাওয়া যাচ্ছে যে দুজন ফাঁসির কথা আছে তাদেরকে। হ্যাঁ, সেটা একটা প্রথমেই যখন এই ঘটনাটা আমি শুনলাম তখনই এটা চিন্তা ছিল যে সরকারের পক্ষে এই মুহূর্তে কোনো কিছু ডিস্টার্বিং করার তো প্রশ্নই উঠে না, কারণ সরকার তারা ওই আপনার ইউএন অ্যাওয়ার্ডস থেকে নিয়ে আমাদের এমডিজি গোল এসডিজি গোল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমাদের মধ্য নিম্ন আয় থেকে মধ্য আয়তে যাচ্ছে। সো দে আর ট্রাইং টু এক্সপ্লয়েট অন দোজ গেইনস। তারা তো চাইবে না যে এই মুহূর্তে একটা নেগেটিভ কিছু হোক, কিন্তু যে বিরোধী রাজনৈতিক শক্তি বর্তমানে বাংলাদেশে বলতে গেলে একদম নিষ্প্রভ এবং নিষ্প্রাণ, এখানে কিছু কিছু স্প্লিন্টার গ্রুপ বিশেষ করে ইয়াং ফোর্স থাকতে পারে যারা ভাবছে যে এই পুরনো দিয়ে হবে না, আমাদের নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে, আমাদের কিছু একটা করা উচিত। তো সেখানে একটা ধারণা হতে পারে, তার মানে কিন্তু এটা একদম আমার ধারণা। ইট ক্যানট বি আই ক্যানট সে দ্যাট আমার কোনো প্রুফ আছে, বাট এটা একটা হতে পারে। কিন্তু এটাকে আমি বলবো না যে পাবলিক ফোরামে অর ইট শুড ইনফ্লুয়েন্স আমার ইনভেস্টিগেশনকে এটা কোনোভাবেই ইনফ্লুয়েন্স করা উচিত না। খুশি কবির আপনার কাছে আমরা জানতে চাইবো যে আরেকটি প্রসঙ্গ আসছে যে আমরা দুজন বিদেশি হত্যা হয়েছে, তারপর একজন পীরকে মারা হয়েছে যিনি অবশ্য পিডিবির চেয়ারম্যানও ছিলেন, তার আরেকটি পরিচয়, এবং একজন যাজকের গলায় আসলে ছুরি চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো দেশে এগুলি বিচ্ছিন্ন ঘটনা, আমরা সংবাদপত্র বা গণমাধ্যম এগুলিকে নিয়ে বেশি হইচই করছি, এরকম একটি কথা আসছে, এবং বিদেশিরাও এগুলি নিয়ে আসলে বেশি সেন্সিটিভিটি দেখাচ্ছে, যদিও পৃথিবীর সব দেশেই এগুলি নৈমিত্তিক ঘটনা। আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? প্রত্যেক দেশে প্রত্যেক জায়গায় কোথাও না কোথাও কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা ঘটে না, হত্যা হয় না,
শুটিং হয় না, এগুলো তো আমি বলবো না যে কোথাও হয় না, কিন্তু পার্থক্যটা কি? কোথাও ঘটলে যে ইশফাক সাহেব আগে প্রথমে যেটা বললেন যে সেসব দেশগুলোতে ইমিডিয়েটলি তাদের যে তদন্তকারী যে দল আছে তারা কিন্তু বের করে কারা করেছে, কি করেছে, কিভাবে, এবং এটা ধরা হয়। আমাদের এখানে যেটা হয়, এটা নিয়ে একে দোষারোপ করছে, ও একে দোষারোপ করছে, একে ধরে নিয়ে একটা জজমিয়া বানানো হচ্ছে, ওকে ধরে নিয়ে আর একটা কিছু বলা হচ্ছে। মানে সমস্যাটা হচ্ছে, মানে পার্থক্যটা হচ্ছে এখানে বাড়াবাড়ি হবে না কেন? আমি যদি হঠাৎ করে আমি হাঁটছি আর আমাকে 3 জন এসে গুলি করে গেল এমন একটা জায়গায়, যেটা সাপোজ টু বি একটা খুব সিকিউরিটি জোন, গুলশান হচ্ছে, আর গুলশানের 2 ওখানে অনেক অনেক এমবাসিজ আছে, ওখানে ডিসি গুলশানের এরিয়ার ডিসির অফিস ওখানে আছে। সেই জায়গায় তাকে যদি হত্যা করতে পারে, তার কয়েকদিন পরে একটা গ্রামে একজন নিরীহ ভদ্রলোক জাপানি তাকে হত্যা করতে পারে। এই ব্লগারদের যে হত্যা করা হচ্ছে ঘরের ভেতরে ঢুকে, আজকে নীলাদ্রি নিলয় নীলের আজকে 2 মাস হলো, 7ই অগস্টে তাকে হত্যা করা হলো ঘরের ভিতরে ঢুকে। সবাইকে বলছে সচেতন থাকেন, তো সচেতন ঘরের ভিতরে তো সচেতন কিভাবে থাকে? তো এই যে করা হচ্ছে, আপনি যে ইসের কথা বলেন, পিডিবি প্রাক্তন চেয়ারম্যান, একই, আমি তো পত্রিকায় পড়ে দেখেছি যে সিস্টেমটা একই। বাসার ভাড়া দেখতে আসছে, এসে পিস্তল দেখিয়েছে, ছুরি, হাত পা বেঁধেছে। না, নিলয়ের হাত পা বাঁধেনি, কিন্তু ওই যে ছিল, মানে চাপাতি ছিল, বন্দুক পিস্তল ছিল, এবং বেশ কয়েকজন লোক ছিল। তো এই সিস্টেমটা একই ধরনের, তো মানুষ এটা নিয়ে কথা বলবে না কেন? এখন যে আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেকদের মধ্যে, নভেম্বর ডিসেম্বরে অনেকে আমাদের যারা সহযোগিতা করে, দাতা সংগঠনগুলো, তারপরে যে পার্টনার সংগঠন যারা সহযোগিতা করে, এরা কিন্তু এই নভেম্বর ডিসেম্বরে আসে, চিন্তা করছে এখন যে ওদের আশাটা এখন ঠিক কিনা। ওই রেড অ্যালার্ট দিচ্ছে, এটা তো বাড়াবাড়ি না। বাড়াবাড়ি এই কারণে না যে এটা একটা যে ঘটনা ঘটেছে একবার, সেটা না। এই কারণে আরো বাড়াবাড়ি না যে কোনো একটা জায়গায় আমরা সুস্পষ্ট একটা পরিষ্কার আমি কোনো উত্তর পাচ্ছি না যে কে করছে, কারা করছে, এবং এটা ধরার ব্যবস্থা করা হচ্ছে কিনা। জেনারেল ইব্রাহিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে আপনি এই ধরনের কাণ্ডে, বিশেষ করে আমি যদি একটু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটু উদ্ধৃত করি, যে বাংলাদেশের অর্জন যখন বিদেশে প্রশংসিত হয় তখনই এমন ঘটনা ঘটানো হয় যখন যাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আপনি সরকারকে নানাভাবে, আপনি বিরোধী দলের জোটে আছেন, সরকারকে নানাভাবে বিপদে ফেলার চেষ্টা আপনারা করেছেন, সরকার যাতে একটু আনস্টেবল থাকে। এখন যে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেই ব্যাপারটা থেকে আপনি খুশি কিনা? কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল ইব্রাহিমের কাছে জানতে চাইব। আসসালামু আলাইকুম আপনাকে এবং দর্শক শ্রোতাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, আমার দৃষ্টিতে আজকের আলোচ্য বিষয়ের 3 ভাগের 1 ভাগকে আপনি আমার প্রসঙ্গে অ্যাড্রেস করেছেন। অন্য দুটো তো আমি বিস্তারিত বলবো না, কিন্তু এখানে রেখে দেওয়া ভালো আলোচনার টেবিলে যে ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে ঘটনাগুলো আমাদেরকে আলোচনায় আনছে, সেই ঘটনাগুলোকে অন্তত 3টা আঙ্গিকে দেখা যায়। একটা হচ্ছে এটি একটা অপরাধ, খুন খারাপি। দ্বিতীয় হচ্ছে এর সঙ্গে জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা জড়িত। তৃতীয় হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি জড়িত। এই 3টা এর মধ্যে আপনি ইশফাক এলাহী সাহেব কিছুটা অ্যাড্রেস করেছেন, সম্মানিত আপা কিছু অ্যাড্রেস করেছেন, আপনি আমাকে কিছুটা অ্যাড্রেস করতে বলেছেন, থ্যাংক ইউ। আমি এটা বলতে চাই যে সরকার যখন একটা অর্জন করে যাচ্ছে তখন এই ঘটনা ঘটল, এটার সপক্ষে আমার কাছে বলার কিছু নাই। এটা আমারও অনুমান, উনি যেমন অনুমান করেছেন ওনার বক্তব্যের সময়। মাননীয় প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলে তো কথা, উনি তো উচ্চতম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশের। তার আগেও কিন্তু 2 জন বাংলাদেশি এই অ্যাওয়ার্ড পেয়েছেন, রিজওয়ানা হাসান পেয়েছেন, ডক্টর আতিক রহমান পেয়েছেন না? ওটা অন্য অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটাই সেম অ্যাওয়ার্ড, 100% সেম অ্যাওয়ার্ড। আচ্ছা ঠিক আছে। তো সেই সময় আমরা তো হইচই তো করিনি। করার পিছনে কারণ হলো রাজনৈতিকভাবে এগুলো
ভালো কাজ। এখন মাননীয় প্রধানমন্ত্রী ভালো কাজ করে পুরস্কার পেয়েছেন, বাংলাদেশি হিসেবে আমিও খুশি। 44 বছর ধরে ক্রমান্বয়ে আমরা উন্নতি করতে করতে আজ এই পর্যন্ত এসেছি। এখানে আমরা নাগরিক হিসেবে অবশ্যই খুশি। বাংলাদেশ কল্যাণ পার্টি বা চেয়ারম্যান, বিরোধী বলেন, সরকারি বলেন, অল অফ আস আর হ্যাপি। এখানে এখন উনার এই ভাবমূর্তিটা নষ্ট করার জন্য দুটো মার্ডার প্রয়োজন ছিল কি? ছিল না। এটা দিয়ে তো ক্লাইমেট চেঞ্জকে এফেক্ট করতে পারছেন না, এটা দিয়ে তো জাতিসংঘ ওনার ভাষণকে এফেক্ট করতে পারছেন না। এটা দিয়ে আপনি অ্যাট বেস্ট কি এফেক্ট করবেন যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সমূহ বা যারা আইন শৃঙ্খলা রক্ষা করে তারা তাদের দায়িত্ব বেশি পালন করছে না। তাহলে আমি কিন্তু এই থিওরিটা খাইতে বা গিলতে রাজি না। আমি বরঞ্চ এটা যদি প্রশ্ন করি, মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে বসেই বলে ফেললেন এতে বিএনপি জামাতের হাত আছে। না, নিউ ইয়র্কে আসলে উনি মঈন খানের কথাটার একটা কথার জবাব দিয়েছেন। প্রেক্ষিতে এবং তারপরে এটা ঢাকাতে কথা এসে চলছে। বলেছেন যে বিএনপি জামাতের হাত আছে। আমি বরঞ্চ এটাকে উল্টাভাবে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যদি জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় অর্জনগুলোকে ধরে রাখার জন্য স্থিতিশীলতাই চাইতেন, তিনি বলতেন এই বিপদের সময় আমাদেরকে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে, অর্জনগুলোর নিরাপত্তা নিয়ে, জনগণের নিরাপত্তা নিয়ে একটা ঐকমত্য এবং কমন অ্যাপ্রোচ বের করা প্রয়োজন। কারণ আজকে মাননীয় শেখ হাসিনা আছেন, আজকে যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট কমে যায়, আজকে যদি গার্মেন্টস সেক্টর ক্ষতিগ্রস্ত হতে থাকে, এখন থেকে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর যদি ওনারা না থাকেন, অন্য যে সরকার আসবেন, ইনারা তো এই ব্যাকলগটা পাবেন, এইটার ব্যাড এফেক্ট ওনাদের উপর পড়বে। দেশ তো সবার থেকে যাবে, সরকার হয়তো বদল হতে পারে। সো আমি মনে করি মাননীয় শেখ হাসিনাকে বিপদে ফেলার জন্য এটা করা হচ্ছে। এটা রাজনৈতিকভাবে শুনতে খুবই মিষ্টি। আমরা এটা বরঞ্চ এটা বলি না কেন, আরেকটা অনুমান, এটাও অনুমানই বলবো, আমার মূল্যায়ন, অনুমান না মূল্যায়ন, যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের যে মূল দায়িত্ব সেটা থেকে তাদের দৃষ্টি অন্যদিকে চলে গেছে। আপনি খেয়াল করুন, আপনি রাস্তার চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, আপনি বাঙালিদের উপরে, বাংলাদেশিদের উপর খুন খারাপি বন্ধ করতে পারছেন না। জেনারেল ইব্রাহিম, আপনি কি বলতে চাচ্ছেন যে এই বিদেশি দুইজনের হত্যা হওয়ার ফলে সরকারের কোনো সুবিধা হয়েছে? এই দুইজন হত্যা হওয়ার পর কারোই সুবিধা হয় নাই, সকলের ক্ষতি হয়েছে। না, কিন্তু যে দৃষ্টি অন্যদিকে ঘোরানোটা সরকারের জন্য জরুরি ছিল। কোনটা? সরকারের জন্য জরুরি এই দুটো দিয়ে না, সরকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দৃষ্টি ফেরাতেই পারে, কারণ তার উপর একটা রাজনৈতিক চাপ আছে। কি রাজনৈতিক 5ই চাপ? জানুয়ারির নির্বাচন, কি রাজনৈতিক চাপ ছিল জেনারেল ইব্রাহিম এই গত যদি এই খুনটি না না, হয়েছে? আপনি শুধু ঈদের চাপ পরে- বলতে আন্দোলনকে মনে করবেন না। আর কি যে- চাপ ছিল? যে ভয়টা রয়ে গেছে, সে আপনার এখানেই বিভিন্ন ব্যক্তি এই- অনেক সময় বলেছেন এই খুনটা হওয়ার পরে সেটি সরে গেছে। না, কোনোদিন সরে নাই। আমি বলতে না, চাচ্ছি যে আমি আপনার আপনার এখানে- বক্তব্যের মানে প্লটটা ধরতে পারছি না। আমি প্লটটা আপনাকে বুঝিয়ে দেই। গত 1 বছর যাবৎ, 6 মাস যাবৎ, 9 মাস যাবৎ প্রচুর ব্যক্তি বলেছেন যে রাজনৈতিকভাবে আপাত দৃষ্টিতে বাংলাদেশের কর্মকাণ্ড সবকিছু শান্ত এবং স্থিতিশীল মনে হলেও, অন্ততপক্ষে গত 5 মাস, ওই 3 মাসের অবরোধের গন্ডগোল চলে যাওয়ার পর মনে হলেও রুট কজ কিন্তু অ্যাড্রেস করা হয় নাই। নিরাপত্তা বিশ্লেষকগণ বিভিন্ন ব্যক্তি পেপারে লিখছেন যে যখন একটা রাজনীতিতে ভয়েড থাকে, আনসার্টেনটি থাকে, তখন এই ধরনের উগ্রবাদী ব্যক্তিরা, মিলিটেন্ট ব্যক্তিরা সুযোগ নিতে চেষ্টা করে। আমি সেটা আপনাকে বলতে চাচ্ছি। আচ্ছা, সেটা ভালো। তো সেই ক্ষেত্রে কি সরকারের কোনো ভূমিকা আছে ওই সুযোগ নেয়ার ক্ষেত্রে? মানে কি সরকারের- অন্য কেউ সুযোগ নিচ্ছে না, সরকারি সুযোগ না, নেওয়াটা অনেকেই ব্যবস্থা- নিতে পারে, কেউ না কেউ নিতেই পারে। সরকারের তো আর মিলিটেন্ট পালার দরকার নাই, সরকারের তো নিজস্ব যথেষ্ট লোক খুন খারাপি করেই বেড়াচ্ছে। সরকার মিলিটেন্ট পার্টি পালবে কেন? আমার মনে হয় যে জেনারেল ইব্রাহিমের পরে আমি একটু কমোডর ইশফাক চৌধুরীর কাছে আসবো। তার আগে আমরা একটা বিরতি নিয়ে আমি একটু প্রশ্নটি করে রাখি। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আপনি একটি পত্রিকায় লিখেছেন, রাষ্ট্রের প্রথম ও প্রধান কাজই হলো জনগণকে নিরাপত্তা দেওয়া বা রক্ষা করা। সেটি যেমন বহিঃশত্রুর আক্রমণ থেকে তেমনি অভ্যন্তরীণ শত্রুর আক্রমণ থেকেও। আপনি অভ্যন্তরীণ শত্রু বলতে আসলে কাকে বোঝাতে চেয়েছেন? আমি এটি খুশি আপা আপনার কাছেও একটু জানতে চাইবো যে আপনিও একটি অভ্যন্তরীণ শত্রু, যেটি কমোডর ইশফাক ইলাহি বলছেন যে একটি অভ্যন্তরীণ শত্রু আছে, সেটি কোনটি সেটি সম্পর্কে আপনি বলবেন কিনা? জেনারেল ইব্রাহিম নিশ্চয়ই এই বিষয়ে তার মূল্যবান মতামত দেবেন। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। কমোডর ইশফাক, আপনি কোন মানে অভ্যন্তরীণ যে শত্রুর কথা বলছিলেন, সেখানে আপনি কাদের কথা বলছেন? অভ্যন্তরীণ শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার কথা আপনি বলছেন। যে আর্টিকেলটা আপনি রেফার করছেন সেটা প্রথম আলোতে এসেছিল। জি। এবং আমি বলতে চেয়েছি যে রাষ্ট্র যেভাবে আমরা তাকে দেখি, এই রাষ্ট্রটার মূল প্রথম এবং প্রাথমিক দায়িত্বই ছিল মানে যুগের বিবর্তনে যে জননিরাপত্তা দেওয়া, বহিঃশত্রু থেকে আক্রমণ এবং আভ্যন্তরীণ কোন্দল, আভ্যন্তরীণ শত্রু যেটা যাই হোক, সেখান থেকে জনগণ তাদের শান্তি শৃঙ্খলা মানে তাদের সুন্দর জীবন যাপন করতে পারে এবং ফর দ্যাট তারা ট্যাক্স দিবে সরকারকে।
এরপরে অনেক পরে আসছে যে আমাকে সরকারকে রাস্তা বানাতে হবে, ব্রিজ বানাতে হবে, এমপ্লয়মেন্টের সুযোগ, এগুলো অনেক পরে। কিন্তু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে নিরাপত্তাটাই সব থেকে ইম্পর্টেন্ট, সেইটাই আমি বলছিলাম। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইয়েস, যারা বাংলাদেশের মানে রাষ্ট্রের জনগণের সুখ শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রের যে শাসনযন্ত্র, রাষ্ট্রের যে লক্ষ্য উদ্দেশ্য, এগুলো যারা ধ্বংস করতে চাইবে, এগুলো যারা বিরোধিতা করতে চাইবে, তারা নিশ্চয়ই রাষ্ট্রের শত্রু, আভ্যন্তরীণ শত্রু। তারা দেশের ভিতরে অবস্থান করতে পারে, কিন্তু দেশকে, যেমন ধরেন একসময় আমাদের এখানে উত্থান হয়েছিল অতিবাম সর্বহারা পার্টি। আমরা দেখেছি যে তারা বাংলাদেশের যে মূল যে সরকারের বা জনগণের যে আদর্শ থেকে তারা অনেক বিচ্যুত ছিল, তারা অনেক ভায়োলেন্স করেছে। এখন আমাদের এখানে একটা, যেমন ধরুন সাধারণ রাজনীতির পরিমণ্ডলের বাইরে বেশ কিছু সংগঠন, এবং আমরা অনেককে জঙ্গি সংগঠন বলি, কতগুলো হয়তো জঙ্গি এখনো নয়, কিন্তু আইডিওলজিক্যালি তারা বাংলাদেশের যে শাসনতন্ত্র, বাংলাদেশের যে রূপ আমরা দেখতে চাই, বাংলাদেশের যে বাংলাদেশকে আমরা একটা প্রগতিশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে সমাজকে আমরা দেখতে চাই, সেটার বিরুদ্ধে তারা যদি একটা যুদ্ধাবস্থা ঘোষণা করে, এবং তারা নিশ্চয়ই তাদের আমি জামায়াতে ইসলামের কথা বলতে চাই যে জামায়াতে ইসলামীকে আপনি অভ্যন্তরীণ বা দেশের শত্রু মনে করেন কিনা? এই মুহূর্তে এখন আমি জামায়াতে ইসলামীর যে মেইন স্ট্রিম যেটা, সেটা হয়তো তারা যদি রাজনীতির সঙ্গে নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্যে থাকে, তাকে আমি আভ্যন্তরীণ শত্রু বলবো না। কিন্তু যদি তার কনস্টিটিউশন এমন কোনো মেজর কনফ্লিক্ট থাকে যা বাংলাদেশের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক, এবং সেটা তারা অ্যাচিভ করার জন্য যদি অগণতান্ত্রিক এবং অনিয়মতান্ত্রিক পন্থা অবলম্বন করে, নিশ্চয়ই সেটা রাষ্ট্রের, যেমন ধরেন গত যে জানুয়ারি মাসের সময় যে আমরা 3 মাস যা দেখলাম, এর অনেক কাণ্ডকলাপ কিন্তু টেররিস্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কারণ নিরীহ জনগণকে যখন টার্গেট করা হয়েছিল, যারা কোনো রাজনীতির সঙ্গে নাই, কোনো দলের সঙ্গে নয়, তখন কিন্তু এই টার্গেট যে আমাদের ডেফিনেশন অফ টেরোরিজমে এটা কিন্তু পড়ে যায়। সেটা যদি তারা করে, ও যদিও তারা কেউ স্বীকার করেনি, মানে কিন্তু তারা 3 মাস একটি অবরোধের আহ্বান করেছিল 20 দলীয় জোটের, যে এবং অনেক জ্বালা পোড়া হয়েছে, সেটা কিন্তু মানে টেরোরিজমের সংজ্ঞায় একদম রাষ্ট্রীয় পর্যায়ে টেরোরিজমের পর্যায়ে। জেনারেল ইব্রাহিম তার অন্যতম সমর্থক ছিলেন। জেনারেল ইব্রাহিমকে টেররিস্ট মনে করেন কিনা? নো, আমি জেনারেল ইব্রাহিম তো টেররিস্ট হবে না, উনি তো আর ওই ধরনের সমর্থন করেননি, না ওপেনলি কেউ বলে নাই যে গাড়ি পোড়াও বা অবরোধ সমর্থন করেছেন, অবরোধকে সমর্থন করেছেন। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে এটা রাজনৈতিক ডেফিসিয়েন্সি, যার ফল তারা ভোগ করছে, যে তারা এটা অপোজও করেননি। যখন এই ঘটনাগুলো ঘটছে, তাদের উচিত ছিল এইসব পোড়া লোকদের পাশে দাঁড়ানো, এইসব মৃত ফ্যামিলিদের পাশে দাঁড়ানো, তাদেরকে আশার বাণী দেওয়া। দরকার হলে এই বিরোধী দল নিজেরা ইচ্ছা করলে একটা ফান্ড ক্রিয়েট করতে পারতো, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারতো, তাদের বিদেশে মানে কোনোভাবে তাদের একটা মেডিকেল সংঘ আছে, ড্যাব আছে, ড্যাব শুড হ্যাভ কাম ফরওয়ার্ড। কিন্তু সামান্যতম কেউ যে তাদেরকে তাদের পাশে দাঁড়ায়নি। সেই জন্য আমি বলবো যে অনেক সময় ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যাক্টিভ, বাট ইউর অ্যাবসেন্স ক্যান অলসো বি এ প্রবলেম। খুশি আপা, নিহত 2 জন বিদেশি উন্নয়ন কর্মী হিসেবে বাংলাদেশে কাজ করছিলেন, মানে জাপানি যিনি হোশিকোনিও আছেন, তিনি আসলে ঠিক সরাসরি উন্নয়ন কর্মী না হলেও তিনি এক ধরনের বিশেষ ঘাস চাষ করা যায় কিনা, এবং স্থানীয়দের সাথে কথা বলে আমরা জেনেছি যে তিনি স্থানীয়দের নানা রকম উন্নয়নের পরামর্শ দিতেন। তিনি বাংলা ভাষাও অনেকটা শিখেছেন বলে কেউ কেউ বলছেন। ইতালীয় ভদ্রলোক তো এগুলি করছিলেন। সেটা এই খাতের উপর কোনো প্রভাব ফেলবে কিনা? আপনি বলছিলেন যে দাতা গোষ্ঠীটা যখন নতুন করে বাজেট করে তখন এগুলি বিবেচনা করছে, স্পেসিফিক প্রভাব বাজেটের থেকে বেশি যে এখানে তারা যে এসে যখন কাজ করবে, তাদের লোক পাঠাবে কিনা, না এটা কিভাবে তারা যে অর্থটা দিচ্ছে উন্নয়নের নামে সেটা কিভাবে পরিচালনা করা হচ্ছে, সেগুলো দেখার ভার। এটা স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা প্রশ্ন উঠেছে। এদের মধ্যে প্রশ্ন এটাও উঠেছে, এটা কি সরকারের উপর তারা নির্ভর করছে যে সরকার কত দ্রুত এটাকে করতে পারে, এটাকে নিয়ন্ত্রণে আনতে পারে। অভ্যন্তরীণ যে শত্রুর কথা বলছে, নিশ্চয়ই আমি কিছু প্যাটার্ন দেখছি।
আমি 93-র আগ থেকেও দেখেছি, 93 থেকে আরো বেশি সরাসরি দেখছি, যেখানে উন্নয়ন সংস্থাগুলো, বেসরকারি উন্নয়ন সংস্থাদের উপর হামলা হয়েছিল 93 সনে, গাছ কাটা, স্কুলগুলো পোড়ানো, ব্রাহ্মণবাড়িয়া। সব জায়গায় হয়েছিল। তারপরে সেটা নিয়ে তো আমরা বেশ মোকাবেলা করেছিলাম। আমরা আরো অনেক দেখেছি যে এর পরেও অনেকবার অনেক ধরনের এই রমনা বটমূল, উদিচি, ময়মনসিংহের সিনেমা হলের মধ্যে যে বোমা ফুটানো, তারপরে 21শে অগস্টের গ্রেনেড হামলা, তারপরে সারা 63টা জেলায় যে বম, এইগুলো কিন্তু একটা ফিয়ার ফ্যাক্টর সৃষ্টি করে জনগণের মধ্যে, যে একটা ভয় ভীতি সৃষ্টি হচ্ছে যে কারা জানি এখানে নিয়ন্ত্রণে আসছে, কারা কি করছে, এরা কারা। আর যখন আর জেএমবির কথা তো আছে, যেখানে জেএমবি প্রথমে তৎকালীন সরকার এটা অস্বীকার করছিল যে এরকম কিছু আছে। আমি খালি একটা জিনিস বলবো যে একই জিনিস এখন দেখছি যে বর্তমান সরকার বলছে যে না, এখানে জঙ্গিবাদ নাই। মানে এই একই ডিনায়াল সিনড্রোম, এই ডিনায়াল সিনড্রোম থেকে যে সরকারই থাকুক না কেন তাদেরকে বের হতে হবে। আপা, আমি জেনারেল ইব্রাহিমের কাছে আসার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কি মনে করছেন যে এইটা এদের সাথে থাকার জন্য বা এদেরকে সমর্থন দেওয়ার জন্য কোনো রাজনৈতিক প্রতিপক্ষ, যারা এই সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা কোন রকম কোনো ভূমিকা পালন করছে? আমি যদি আরো সহজ করে বলি, বিএনপি, জামায়াত বা সমমনা দল বা কল্যাণ পার্টি। জামাতে ইসলামের ব্যাপারে আমার বক্তব্য খুবই পরিষ্কার। 71-এ জামাতে ইসলামী যে ভূমিকা পালন করেছিল, এখন এই জামাতে ইসলামী যদি বলে যে আমরা 71-এর জামাতে ইসলামী না, 71-এ যা করেছে জামাতে ইসলামী, এটা আমরা টোটালি এটাকে আমরা ভুলে যেতে পারবো, এটা আমরা বলছি যে এটা ভুল করেছিল, এটা সম্পূর্ণ ভুল, আমরা ওটা থেকে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলছি, আর ওখানকার নেতৃত্বে যারা ছিল তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা চিন্তা করতে পারি যে জামাত নতুন করে বাংলাদেশের জামাত আলাদা কিনা, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা না করে থাকে ততক্ষণ পর্যন্ত আমি ইশফাকের সাথে একমত না, আমি এদেরকে আলাদাভাবে দেখছি না। আর অন্য যে দলগুলো আছে যারা ধর্ম, আমরা কিন্তু বারবার বলছি ধর্ম নিরপেক্ষতা মানে কিন্তু যেটা ছিল 72-এ, যে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলকে ব্যান করা, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করাকে ব্যান করা। ধর্ম আমার নিজের বিশ্বাস। এখনকার বাস্তবতা আসলে ধর্মকে ব্যবহার করছে না এরকম কোন রাজনৈতিক দল? আপনি এটা কিভাবে ঠিক করবেন? মানে কিভাবে ঠিক করবেন? মানে না, আমি সরাসরি জানতে চাই, কল্যাণ পার্টি কি ধর্মভিত্তিক দল না ধর্ম না ভিত্তিক দল? এটা কল্যাণ পার্টি বলবে যে তারা আপনার কাছে কি মনে হয়? মানে আপনি, আমার কাছে মনে হয় উনি ধর্মকে ব্যবহার করছেন, হ্যাঁ, তার রাজনৈতিক, কিন্তু ধর্মভিত্তিক দল নয়। ধর্মভিত্তিক দল কোনটা আছে কিনা আমি এটা প্রশ্ন করছি। আদৌ যদি বলি যে কোন ধর্ম ভিত্তিক দল আছে কিনা, কেন ধর্ম কি সেই সংজ্ঞাটা আমাকে জানতে হবে। আমার মনে হয় যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এখন কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল ইব্রাহিমের কাছে অনেকগুলি প্রশ্ন নিয়ে আমার আসতে হচ্ছে। জেনারেল ইব্রাহিম, অভ্যন্তরীণ শত্রুর বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন? আমি কমরেড ইশফাক ইলাহিকে আপনি শুনেছেন, খুশি কবির কেউ শুনেছেন। আমি প্রশ্নটি একটু শুধু যোগ করতে চাই যে আমরা শুনছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা দেশে ফিরলে জোট আরো বড় হচ্ছে সমমনাদের নিয়ে, সেই ক্ষেত্রে জামাত ইসলামীকে বাদ দেওয়ার, সঙ্গে নেয়ার, আরো ধর্মভিত্তিক দলগুলিকে নেয়ার কি সম্ভাবনা আছে? আপনি বা সেটাকে কিভাবে দেখছেন? আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমি প্রশ্নটি আর বিস্তার করতে চাই না। জেনারেল ইব্রাহিম, অভ্যন্তরীণ শত্রু বিএনপি সহ নেতৃত্বাধীন যে জোট আছে সেই জোটের বৃদ্ধি সম্পর্কে ধর্মভিত্তিক দলগুলি সম্পর্কে প্রশ্ন আসছে। আপনার তিনজন মেহমানের মধ্যে আমি একটু ব্যতিক্রমী এই মর্মে যে ইশফাক এলাহি নিরাপত্তার উপরেই জোর দেন, যেটা 10-12 বছর আগে আমিও ছিলাম একই লাইনে। আপা নিরাপত্তার থেকেও বড় হচ্ছে মানবাধিকার কর্মী, জনগণের সঙ্গে সারাদিন থাকেন। আর আমি অবসরপ্রাপ্ত ব্যক্তি, নিরাপত্তা নিয়েও কাজ করেছি, এখন রাজনৈতিক অঙ্গনের প্রত্যেক একজন কর্মী। আমি আশা করি আপনি সময়টা দিবেন তিনটাকে অ্যাডজাস্ট করার। এখানে ছোট করে যদ্দুরি পারি। একটা অভ্যন্তরীণ শত্রু হচ্ছে, দুই রকমের শত্রু পাওয়া যায়। একটাকে বলা হয় সরকারের শত্রু, এনিমি অফ দি গভর্নমেন্ট আর অপোনেন্ট অফ দি গভর্নমেন্ট। আরটা হচ্ছে অপোনেন্ট অফ দি স্টেট। যারা বাংলাদেশ নামক সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব চায় না তারা রাষ্ট্রের শত্রু। যারা বাংলাদেশ নামক রাষ্ট্রের ভেতরে বসবাসকারী জনগণকে মেরে ফেলতে চায় না তারা জনগণের শত্রু। আর যারা বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিবর্তে অন্য একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায় তারা এই রাজনৈতিক দলের রাজনৈতিক শত্রু। শত্রু শব্দটা শুনতে ভালো লাগে না, প্রতিপক্ষ বললেই ভালো, কিন্তু রাষ্ট্রের গুলো শত্রু, প্রতিপক্ষ না। জনগণের গুলি শত্রু, প্রতিপক্ষ না।
সরকারের থেকে শত্রু না বলে আমরা বলবো প্রতিপক্ষ। আমি বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক সরকারের প্রতিপক্ষ। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমি ওনার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। আমি মাননীয় শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শ্রদ্ধা করব, কিন্তু যেই নিয়মে তিনি এই মুহূর্তে ক্ষমতায় বহাল আছেন সেটা সমর্থন করি না। যে কোনো সরকারই বাংলাদেশে কোনো না কোনো ভালো কাজ করতো, মাননীয় শেখ হাসিনা এখন অনেক ভালো কাজ করছেন, তার জন্য ওনাকে সম্মান জানাচ্ছি। দুর্নীতিও করছেন, অনেক বড় বড় মেগা দুর্নীতি, তার জন্য ওনার নিন্দা জানাচ্ছি। দ্বিতীয়ত আসেন জামাত ইসলামী নিয়ে। জামাত ইসলাম সম্বন্ধে আপাও বলেছেন, সবাই বলেছেন, এতে সন্দেহের এক ফোঁটা কারণ আমাদের কারো নাই। আভ্যন্তরীণভাবে অনেক লোক আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আন্তর্জাতিক মণ্ডলেও করেছিল। আন্তর্জাতিক মণ্ডলকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। যার উৎকৃষ্টতম উদাহরণ হচ্ছে চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক। কিন্তু আভ্যন্তরীণটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তা আমরা সেটা নিয়ন্ত্রণ 44 বছরে এক পা আগাই এক পা পিছাই, এক পা আগাই এক পা পিছাই, এরকম করতে করতে এই পর্যায়ে আমরা আছি। আমি আপার সঙ্গে এইটুক জায়গা মিলাবো যে 1971 সালে প্রত্যক্ষভাবে যে সকল ব্যক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন এবং ওই রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছিলেন, সেই রাজনৈতিক দলের অভ্যন্তরেই এখন যথেষ্ট সোচ্চার বক্তব্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে উঠে আসছে যে আমরা ওই নেতৃত্ব থেকে সেপারেট চাই। যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম তাদেরই বয়স এখন 44-45, এবং গ্রাম বাংলা যারা অনেক আগে অবৈধভাবে অনিয়মিতভাবে বাচ্চা কাচ্চাদের বিয়ে দিয়ে দেয় তাদের অনেক শ্বশুরই হয়ে যাচ্ছে। মানে এটা হচ্ছে এই যে নতুন বাংলাদেশি প্রজন্ম বলে একটা প্রজন্ম এখন বাংলাদেশে আছে, যাদের পার্সেন্টেজ জনসংখ্যার 60%। সেই 60%-এর একটা অংশ যদি জামাত ইসলামী করতে চায়, যেমন আপা বললেন, বাংলাদেশের সংবিধানের প্রতি অনুগত থেকে আইন কানুন মেনে সরকার কর্তৃক দেওয়া শর্তগুলো মেনে, তো তারা করবে। আর যদি মানতে না আছে তারা করবে না। আপনি নিশ্চয়ই কন্টিনিউ করবেন, কিন্তু একজন খেতাবপ্রাপ্ত যোদ্ধা জন্য এই জিনিসটি যারা বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, বাংলাদেশের অভ্যুত্থানে, তার কাছে এটি কেমন? আপনার কাছে আমি জানতে চাইছি, আপনি যে পাশাপাশি আপনার সহযোদ্ধা তারা। এক মিনিট, জি, তার কাছে বলতে জিনিসটিকে আপনি ব্যক্তি কাউকে রেফার করছেন? আপনাকে না, আপনাকে না, 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 তার কাছে তাদের যারা অপোজ করেছে, আপনি কি সংগঠন রেফার করছেন? না, আমি ব্যক্তি রেফার করছেন। এটা তো আমি নিজেই বলছি যে সকল ব্যক্তি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের এবং সেই ব্যক্তির আদর্শে সংগঠন পরিচালিত হচ্ছে, তো সংগঠনকে আমি আলাদা করব না। তাহলে আপনার সংবিধান সেটাকে সম্মতি দিচ্ছে কেন? বাংলাদেশের সংবিধান সেটাকে অনুমতি দিচ্ছে কেন? বাংলাদেশের নির্বাচন আইন দিচ্ছে কেন? আমি ব্যক্তিগতভাবে তো জেনারেল ইব্রাহিম, আমি কারিগরি কথা জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে একই মঞ্চে আপনি যখন দেখেন যে যারা বাংলাদেশের স্বাধীনতাটা চায়নি তারা, তাদের সাথেই আপনি একই মঞ্চে আছেন, সেটা আপনার জন্য ব্যক্তিগত ইয়েটা কেমন? নাকি আপনি মনে করেন প্রিয় না? আপনি মনে করেন যে এটা ঠিক আছে? না, এটা এর মধ্যে প্রিয় না, কিন্তু সংগঠনটি আপনি অনুমোদন দিচ্ছেন এবং আমাকে বসার জন্য অনুমতি দিচ্ছেন। আমি ব্যক্তিকে বড় করে দেখবো না, ব্যক্তিকে আপনি আইনের হাতে এবং আপনার হাতে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, বিএনপির যে বড় জোট সম্পর্কে আমরা এরপরে যেটাতে আসছেন যে আপা বলেছেন, হেসে বলেছেন না কেঁদে বলেছেন জানি না, আমি তো ওদিকে তাকাই নিয়ে তখন, যে বাংলাদেশ কল্যাণ পার্টিও ধর্মকে ব্যবহার করছে। এটা কেমনে বলেছেন আমি ঠিক জানি না। আমি মনে করি যে আমাদের জীবনে জেনে হোক না জেনে হোক বা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, একটা মিনিট জেনারেল, একটা মিনিট, আপা কিন্তু আসলে যে কথাটি আমরা আসলে দর্শকরা শুনতে পাই না, আপা কিন্তু বলেছেন যে বর্তমান সরকারও আসলে ধর্মকে ব্যবহার করছেন না। এটা কিন্তু আলোচনার সময় তিনি, আপনি উদাহরণস্বরূপ হাসতে হাসতে কল্যাণ পার্টির কথা যখন বলছিলেন তিনি বলেছেন, এবং বিরতির সময় তিনি আবার বর্তমান সরকারের কথাও উঠে এসেছে। যেমন এটা তো সকলেই সর্বসম্মত একটি ডাইলেমা যে সংবিধানে রাষ্ট্রধর্ম আছে আবার সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, ধর্মকে যদি আপনি নিজে পালন করেন এবং তার মূল শিক্ষাগুলিকে, আচরণগুলিকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেন, তাহলে আপনার কল্যাণই হবে। আর যদি সেটাকে আপনি নিজের হীন স্বার্থে ব্যবহার করতে চান, তো জনসমগ্র রাষ্ট্র সকলের অকল্যাণ হবে। মাই পয়েন্ট টু ইউ ইজ, জামাত ইসলাম বাংলাদেশ কল্যাণ পার্টি ধর্মকে ব্যবহার করছে না, কিন্তু বাংলাদেশ কল্যাণ পার্টি একটা নীতিতে বিশ্বাস করে প্রত্যেক ব্যক্তিকে তার ধর্ম অনুসরণ করার জন্য সুযোগ দিতে হবে এবং সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে, কাউকে খাতির না করে, সকল ধর্মকে। এবং যিনি কোন ধর্মে বিশ্বাস করেন না তাকেও তার ধর্ম বিশ্বাস না করার জন্য আপনি সুযোগ দিবেন, কিন্তু একজন আরেকজনকে যেন মারে না। একটা কথা বিরতির সময় আমাদের হচ্ছিল, আমার মতের মিল হয় নাই বলেই কি আমি মেরেই ফেলবো? এখন আপনি দেখুন, পিডিবির সাবেক চেয়ারম্যান জনাব খিজির সাহেব, উনাকে মেরেই ফেললেন। ব্লগার নিলয়ের কথা বলছেন কেন? আপনি দিনাকেও মেরে ফেললেন। এখন আপনি এখানে শুধু ধর্মের বিশ্বাসটা মেহরবানি করে আনবেন না। আমার অনুরোধ এবং আবেদন,
সরকার কর্তৃক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আমরা সকলেই মিলে আমাদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি, এটাকে আপনি বড় করে দেখুন, মেহরবানি করে বড় করে দেখুন। দোষটা এই অজুহাত ওই উসিলা বাহানা না বানাইয়া লেট আস অ্যাকসেপ্ট দি ফ্যাক্ট দ্যাট উই আর ফেইলিং টু এস্টাবলিশ জাস্টিস এন্ড সিকিউরিটি ইন দ্য সোসাইটি। এটা আপনার নিকট আবেদন। এরপরটা আসেন যেটা বলতে চাচ্ছিলেন যে বড় জোরটা কি হবে। না আমি তো বলতেই হবে, আপনাকে বলছিলাম আচ্ছা জেনারেল ইব্রাহিম অনেকক্ষণ সময় হয়ে গেছে, একটা আমরা যদি এখন শেষ করি। ভিন্নতা আছে। প্রতিপক্ষ না যে আমরা তো আপনি তো ঠিক We are all- বলেছেন। No, 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 we had a different if I get 5 minutes different you also get 5 characteristics. না জেনারেল ইব্রাহিম যদি আপনি একদম তো, শেষ করেন, সে- 30 সেকেন্ডে যদি শেষ করেন। 30 সেকেন্ড হলো যে জোট কি হবে বা না হবে সে সম্বন্ধে এখন সিদ্ধান্ত আসে নাই। মিডিয়া সুন্দর সুন্দর মূল্যায়ন দিচ্ছেন, মিডিয়াকে ধন্যবাদ, কারণ জনগণকে আকৃষ্ট রাখতেই হবে। আমি যেটা যখন ম্যাডাম খালেদা জিয়া ফেরত আসবেন তারপর কি হয় বা না হয় সকলকে দাওয়াত দিবেন, ওটা একান্তভাবে রাজনৈতিক দাওয়াত হবে। রাষ্ট্রকে 20 দলীয় জোট বা সম্প্রসারিত জোট বা যুগপৎ আন্দোলনের লক্ষ্যই হবে জেনারেল ইব্রাহিম- রাজনৈতিক জেনারেল ইব্রাহিম স্থিতিশীলতা ফেরত আনা। একজন দর্শক একটা হানায়ের মধ্যে থেকে একটা কোশ্চেন আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন, সেটা হচ্ছে যে একদম আপনার কাছে, আপনি যখন এই কথাটা বলছেন, আপনি কি মনে করেন যে দুইজন বিদেশিকে খুন করা হয়েছে, যে সামনে যে যুদ্ধাপরাধীদের দুইজনের ফাঁসির কথা হয়েছে, তাদের সেটিকে কোনোভাবে কোনো ইয়া করার জন্য, সেটিকে আপনি মনে করেন? একজন দর্শক, ওনার নাম বাশার, আমি কোনো মতেই মনে করি না যে আপনি এটি মনে দুইজনকে করছেন খুন না? করে যুদ্ধাপরাধীদের বিচারে প্রভাবান্বিত আপনি করা এটি- যাবে। আপনি এটি হাজার বিচার হাজার করেন। মানুষ মরেছে, আন্দোলন হয়েছে, ফাঁসিতে বন্ধ করা সম্ভব হয় নাই। আপনি এটি মনে আর করছেন এই না? একটা আপনাকে উত্তর ধন্যবাদ না- জেনারেল ইব্রাহিম। no, একটা উত্তর না দিলেই নয়। এই যে 14 জন রাষ্ট্রদূত দেখা করলেন বা জি। এতগুলো দেশ এরকম একটা হঠাৎ করে শার্প রিঅ্যাকশন করলেন, অন্যান্য দেশে এত কিছু হয়, তারা তো এরকম করে না। Right. তাহলে প্লিজ আস্ক ইউর মাইন্ড, নিজের মনকে প্রশ্ন করুন যে তারা একটু ক্ষুদ্র ছিল, এই বিদেশি রাষ্ট্রগুলো প্রকাশ করতে পারছিল না, প্রথম সুযোগ পাওয়া মাত্রই বা- আপনার অপছন্দটা প্রকাশ করে দিন। অথবা বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবেই তারা পরিগণিত করতো, হঠাৎ করে বাংলাদেশে এরকম হওয়ার সম্ভাবনাটাকে তো তারা আকর্ষণ আশ্চর্য করতে পারে হয়ে গেছে। জার্নালিস্ট কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, আমরা একটা বিরতি নিয়ে যখন ফিরবো তখন জানতে চাইবো যে সম্প্রতি ডেলি স্টার আয়োজিত যে একটা গোল টেবিল বৈঠক হয়েছে, এটার মধ্যে অনেক নিরাপত্তা বিশ্লেষক এটা বলেছেন যে দেশের জঙ্গি গোষ্ঠীগুলি কর্মকাণ্ড এবং তাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীদের আসলে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কিন্তু তাদের নেটওয়ার্ক সম্পর্কে গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বেসরকারি গবেষকদের ধারণা অস্পষ্ট। এই সম্পর্কে আপনার মূল্যায়ন একটু শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। খুশি আপাকেও এই বিষয়ে একটু আসলে মন্তব্য করতে হবে, আমরা এটা ফিরছি আপনাদের কাছে। আমরা বলবো না, আমরা ফিরে এলাম আজকে বাংলাদেশে। জেনারেল ইব্রাহিম বলছিলেন বিরতির সময়, কিন্তু আমার প্রশ্ন ছিল জেনারেল কমোডর ইশফাক আপনার কাছে যে মানে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর যে যোগাযোগ, দেশের জঙ্গি তারা আন্তর্জাতিক জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে একটা যোগাযোগ আছে, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এমনকি বেসরকারি গবেষকদের আসলে খুব স্পষ্ট ধারণা নেই। আপনি বক্তব্যের সাথে একমত কিনা? নেটওয়ার্ক যেহেতু সংগঠনগুলো অত্যন্ত গোপনে পরিচালিত হয়, সুতরাং সুস্পষ্ট ধারণা যখনই হবে তখন তো এগুলোকে আমরা বন্ধ করে দিব। কিন্তু একটা লিঙ্ক যে আছে এটা তো আমরা অনেকবার দেখেছি। বাংলাদেশে জেএমবির যখন উত্থান হয়, জেএমবির সাথে আফগানিস্তানের মুজাহিদিন এবং তাদের একটা যোগাযোগ ছিল। তারপরে আমরা দেখছি লস্করে তাইবা এবং আমাদের মুফতি হান্নানের ওটা কি ছিল, হুজি, দে হ্যাড সেম নেম ইন পাকিস্তান, এবং তাদের সাথে যোগাযোগ এবং অনেক ধরা পড়েছে যারা পাকিস্তান থেকে বাংলাদেশে এসে এ ধরনের তাদের সাথে যোগাযোগ করেছে, এগুলো আমাদের ধরা পড়েছে। সুতরাং লিঙ্ক আছে, অস্ত্রের চোরাচালান অনেকগুলো ধরা পড়েছে, যেগুলো এইসব না, 10 ট্রাকটা অবশ্য ছিল ভারতের বিচ্ছিন্নতাবাদের জন্য, বাট আমরা নিজেদের এই সেদিনও তো, গতকালকে না পরশু দিনও তো চট্টগ্রামে ধরা পড়লো। এই ধরনের অস্ত্র আসছে, এইগুলো আন্তর্জাতিক লিঙ্ক ছাড়া এগুলো সম্ভব নয়। তারপরে আপনি জানেন যে আল কায়দার সাউথ এশিয়ান উইং খোলা হলো এবং সেটা জোয়াহেরি সে অ্যানাউন্স করলো, এবং আইডিওলজিক্যাল লিঙ্ক তো আছেই, কারণ এই যে বিশ্বজুড়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যা ইন্দোনেশিয়া থেকে নিয়ে মরক্কো পর্যন্ত যাবে, একটা খলিফা হবে, একটা এখানে ইসলামী শরিয়া ল ইয়ে হবে, এগুলো তো সবাই বলছে, তারাও বলছে এদের, এবং এরা বাংলাদেশের ভিতরেও গড়ে উঠছে এবং এদের সাথে আন্তর্জাতিক লিঙ্ক আছে, এবং এটা আমাদের ধারণা নাই এটা আমি বলবো না, কিন্তু আমাদের এগুলোকে প্রতিহত করার জন্য যে ধরনের প্রস্তুতি এবং যে ধরনের আমাদের ক্যাপাবিলিটিস দরকার সেটা হয়তো এখনো আমরা গড়ে তুলতে পারিনি। ফর এক্সাম্পল, যে একটা কম্প্রিহেন্সিভ, এই যেটা জেনারেল ইব্রাহিম বললেন যে জাতীয় ঐকমত্য, কতগুলো জিনিসই আমাদের এখন পর্যন্ত অনেকগুলো ব্যাপারে, যেটা আমরা আবার ভারতকে টানতে পারি, যে যেখানে
অত্যন্ত তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রেষারেষি আছে, সত্ত্বেও কিন্তু কতগুলো ব্যাপারে তারা একটা জাতীয় ঐকমত্য আছে। এই যে আগে নেপালেও রাইট অর রং হ্যাঁ। এত বড় একটা ক্রাইসিসে সকল রাজনৈতিক দলকে ঐকমত্য হয়ে গেছে না। তো এখন আমাদের এই যে টেরোরিজম একটা কমন থ্রেট বাংলাদেশের এটা খালি বাংলাদেশের জন্য না, সমস্ত পৃথিবীতে। তাদের আমরা আমেরিকানদের সাথে নেগোশিয়েট করব, আমরা ব্রিটিশের সাথে নেগোশিয়েট, কিন্তু আমাদের ঘরের ভিতরে আমরা আমাদের বিরোধী দল বা আমাদের যারা সরকারে নাই তাদের সাথে আমি নেগোশিয়েট করব না বা আলোচনায় আসবো না, এটা ঠিক নয়। আমার মনে হয় কতগুলো ব্যাপারে আমাদের এখন সময় এসছে, যদি এর মধ্যে কোনো দল সত্যিকার অর্থে সন্ত্রাসী হয় তাদেরকেও আইডেন্টিফাই করেন, এবং যারা নয় তাদেরকে নিয়ে লেট আস মেক এ কম্প্রিহেন্সিভ প্ল্যান, এবং এই প্ল্যান ধরেই আমাদেরকে আগাতে হবে। কিন্তু অস্বীকার করলে চলবে না যে বাংলাদেশে কোনো সমস্যা নাই। এবং সমস্যা না থাকলে তো খুবই খুশির কথা, আমরা সবাই ঘরে চলে যাব। খুশি আপা, আপনি এই প্রসঙ্গেই বলেন, কিন্তু আমাদের এক মিনিট সময় থাকলে আমার একটু মানে জুড়ে দিতে হচ্ছে একটা প্রশ্ন, যে ব্লগার হত্যা হোক, 21 আগস্টে গ্রেনেড হামলা হোক, আমাদের এই যে তদন্ত এবং আইনি এবং বিচার প্রক্রিয়ার উপর আমাদের যে অনাস্থা আছে, সেই অনাস্থা থেকে আসলে আস্থা তৈরির পথ কি, সেটিও যদি আমাদের একটু বলেন। আস্থা তৈরির পথটা খুব সহজ। প্রথমে হলো আমাদের যদি নিজেদের যে সকল সংস্থা আছে তাদের যদি ওই ধরনের সঠিক প্রশিক্ষণ এগুলো সব না থাকে, তাহলে ওই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যেখান থেকে যাদের আছে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে। আমার যদি না থাকে আমি আরেকজনের থেকে নিতে চাইবো, সেটা আমার জন্য এটা কোনো দুর্বলতার বিষয় না। আর আমি একটা জিনিস খালি একটা যোগ করব, যে ব্যাংককে যখন সব বোমা হামলা হচ্ছিল তখন কিন্তু সবগুলো রাষ্ট্রদূতরা সব কিন্তু মিলে ছিল, অনেকগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো তখন হওয়ার কথা ছিল, সব বাতিল করা হয়েছিল, কিন্তু তারপরে তারা কিন্তু খুব দ্রুত এটা মোকাবেলা করে তারা এটা চলে আসছে। আমরা এটা পারছি না। এখন আমাদের এই জিনিসটা করতে হবে। এত প্রশিক্ষণের জন্য এত ফান্ড আসছে, শুধু তাদের বিদেশে গিয়ে ভ্রমণ করে ভিন্ন দেশ দেখে আসা, দ্যাট ইজ নট দ্য সলিউশন। আমার এটা সমাধান হচ্ছে যে আমাদেরকে একটু গড়ে তুলতে হবে। আর আমি যেটা মনে করছি যে ঐক্যমত্য, সেটা কিন্তু এ দেশের জনগণ গ্রামে গঞ্জে মানুষ জানছে যে লিঙ্কস গুলো কোথায় হচ্ছে, কি নতুন কোন ধরনের কারা কোথায় আসছে, কি ধরনের ওখানে প্রশিক্ষণ দিচ্ছে, কোন মানুষ কি বক্তব্য কি প্রচার করছে। আমরা এই তথ্যগুলো কেন গ্রহণ করতে চাচ্ছি না? আমাদের সবাইকে নিয়ে এটা আমাদের প্রায়োরিটি নিতেই হবে, এবং আন্তর্জাতিক লিঙ্ক আছে এটা আমরা স্পষ্টভাবে এবং বলতে এই চাই। মুহূর্তে এটা যেটা কমরেড ইশফাক শুরু করেছেন, যেটি খুশি কবিরা পাও বললেন, যে ঐক্যমত্য এবং সবার থেকে তথ্য নেওয়া। জেনারেল ইব্রাহিম, আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়নের একদম অবশ্যই একমত। যেটা শুরু করতে হবে, আমি নেগেটিভলি উত্তরটা দেই, অন্যের উপরে শুরুতেই দোষ দিবেন না, অশোভন ভাষা ব্যবহার করে ক্ষেত্রটিকে নোংরা করবেন না, তাহলে পজিটিভটা আসবে। অনুগ্রহপূর্বক আবেদন রাখছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এক্সাম্পলটা সেট করুন। আমি একটা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি সুবিধাভোগ বা বেনিফিশিয়ারি শব্দটা ব্যবহার করেছিলেন, যে বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশে যদি ক্রিকেট খেলতে বাইরের টিমরা না আসে, বাংলাদেশের গার্মেন্টস যদি এক্সপোর্ট বাধাগ্রস্ত হয়, অথবা বাংলাদেশের জনশক্তি রপ্তানি যদি কমে যায়, তাহলে কে বেনিফিটটা নিতে পারে? এই প্রশ্নটা করা কি অস্বাভাবিক না অযৌক্তিক? তার মানে সরকার বিপাকে পড়তে পারে, সরকারের বিপদে পড়তে পারে, এবং সরকার থেকেও বড় এটা তো বাংলাদেশ বিভাগে পড়ছে। ক্রিকেট তো সরকারের এজেন্ডা না, ক্রিকেট তো বাংলাদেশ এবং জনগণের এজেন্ডা। সেইটা জনশক্তি বাংলাদেশের এজেন্ডা, গার্মেন্টস বাংলাদেশের এজেন্ডা। জেনারেল ইব্রাহিম, সেইটা মনে রেখে আমরা বলছি, আমরা যখন 3 মাস অবরোধের মধ্যে ছিলাম, আপনি যেগুলো অ্যাড্রেস করেছিলেন সেগুলি প্রত্যেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটা প্রত্যেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট টিভি 3 বার আমার অফিসে গিয়ে সেখান থেকে আপনার এখানে লিংক করেছে, এবং ব্যক্তি কর্নেল জেনারেল ইব্রাহিম এবং কল্যাণ পার্টির সভাপতি এই মর্মে তার বক্তব্যটা দিয়েছে যে আমাদের আন্দোলনের উদ্দেশ্য কোন অবস্থাতেই জ্বালাও পোড়াও নয়। জ্বালাও পোড়াও শুধু বিরোধী অবরোধ করলে গার্মেন্টস ক্ষতিগ্রস্ত হবে, অবরোধ করলে বিদেশের লোক যাওয়া বন্ধ হবে, অবরোধ করলে। কিন্তু আপনি সেটি করতে চেয়েছেন। নো, আমি আপনাকে শুধু এইটুকুই বলবো, শান্তিপূর্ণভাবে গার্মেন্টস বন্ধ করতে চেয়েছেন। আপনি 5 জানুয়ারির অবৈধ নির্বাচন করলেন কেন? আপনি সংবিধানে সংশোধন না সেটি তো দুষ্ট সরকার, সেটি তো দুষ্ট সরকার। দুষ্ট সরকার, কিন্তু আপনি তো দেশের নির্যাতন বন্ধ করতে দিয়ে রাজনীতি করা কোনোদিন উচিত না। এটা হলো প্রথম বক্তব্য।
দেশকে ক্ষতিগ্রস্ত Divert করে করে রাজনীতি যাচ্ছে। করা উচিত তবে না। আপনি যে ঐকমত্যের আমরা কথা মূল বলছেন, জায়গায় ঐকমত্যের যেতে কথা চাই। বলছেন, সেটি আসলে সবারই একমত হতে হবে সে ব্যাপারে কমরেড But the initiative must be taken by the political party in power. যে পলিটিক্যাল পার্টি I পাওয়ার think আছে সবারই তাদের এটা তো নিঃসন্দেহ। না, তবে খুশি কিন্তু আপা আমি বলছেন, নিলে তো হবে না, খুশি আপা ইশতেহার নিলে হবে না, খুশি আপা আমার বলছেন নিলে যে হবে না। খুশি আপা বলছেন যে সবারই আসলে ইনিশিয়েটিভ নিতে হবে। আচ্ছা। কেউ যদি আমি মনে আমি করে তো অন্য আপনার কেউ সামনে কেউ আহ্বান কেউ জানাইলাম। গ্রামটা কি? আপনার সামনে এই টিভির মাধ্যমে, ইন্ডিপেন্ডেন্ট টিভির মাধ্যমে আহ্বান initiative জানাচ্ছি আসলে হয়তো যে সবারই আসুন, নিতে- আমরা এটা আলোচনা করি। তো যাই হোক, জেনারেল ইব্রাহিম, খুশি কবির এবং কমরেড ইশফাক আলী চৌধুরী, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি। Thank you.